সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকের আওয়ার ডেমোক্রেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো বরাবরের মতো। কিন্তু শুরু করব আমেরিকার অন্যতম টেক্সাসের ইলেকশন নিয়ে। আমেরিকার অন্যতম দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ টেক্সাসের সাবেক অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন, উনি সিনেটের জন্য রিপাবলিকান প্রাইমারিতে বিজয়ী হয়েছেন। আর এটাই হচ্ছে বর্তমানে রিপাবলিকান মেগা আন্দোলনের বাস্তব চিত্র। এই ব্যক্তির বিরুদ্ধে একাধিক জালিয়াতির অভিযোগ রয়েছে, অভিযুক্ত রয়েছে আরও অনেক কিছু, আরও অনেক অভিযোগ আছে। অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি নিজের পদকে ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করেছেন, অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি টেক্সাসে তাকে তার নিজের দল রিপাবলিকানরাই ইমপিচ করেছিল। দ্যাট টেলস আস আ লট অ্যাবাউট দিস গাই। ওকে, তিনি অনেকটাই ডোনাল্ড ট্রাম্পের মতো, তিনি ট্রাম্পের মতোই দুর্নীতিগ্রস্ত। ট্রাম্পও বিভিন্ন জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং বহু গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্তও হয়েছিলেন। এসব মামলার বিচার শেষ পর্যন্ত হয়নি শুধুমাত্র এই কারণে যে তিনি প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন। এই পরিস্থিতি ডেমোক্রেটদের জন্য ইতিবাচক হতে পারে, কারণ জরিপে দেখা যাচ্ছে জেমস ট্যালারিকো কেন প্যাক্সটনের বিরুদ্ধে জন কার্নিনের তুলনায় বেশ ভালো অবস্থানে আছেন। তাই অনেকে আশা করছেন যে জেমস ট্যালারিকো নির্বাচনে কেন প্যাক্সটনকে বড় ব্যবধানে পরাজিত করতে পারেন। তাই যদি হয়, ডেমোক্রেট এবং স্বতন্ত্র ভোটার যারা আছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে পারে এবং এটা সম্ভব হলে সিনেটেরও কিছু নিয়ন্ত্রণ দ্বারা নিতে পারেন। সেরকম হলে ট্রাম্প ও তার প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা যেতে পারে। ট্রাস্ট মি, ইটস রিয়েলি নিডেড নাও। সাউথ ক্যারোলিনা লেজিসলেচার জেরিম্যান্ডারিংয়ের পক্ষে ভোট দেয়নি, ঠিক যেমন গত বছরে ইন্ডিয়ানাও একই সিদ্ধান্ত নিয়েছিল। এটিও একটি ইতিবাচক লক্ষণ। এদিকে ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প ক্রমশ অগোছালো এলোমেলো দেখাচ্ছে। তিনি একদিকে বলছেন যে ইরানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে, অন্যদিকে ইরান এখনো স্বীকারও করেনি, অস্বীকারও করেনি। পরে ট্রাম্প বলছেন যে তাদের কাছে একটি সমঝোতা স্বাক্ষর হতে যাচ্ছে, সেটি মেমোরান্ডাম রয়েছে, যেখানে ইরান স্ট্রেইট অফ হরমুজ সম্পূর্ণভাবে খুলে দেবে এবং আমেরিকা তাদের অবরোধ তুলে নেবে। কিন্তু ইরান সেই ব্যাপারটিকেও স্বীকার অস্বীকার কিছুই করেনি, অর্থাৎ আমরা এখনও কিছুই জানি না। পুরো বিষয়টি বিভ্রান্তিকর এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের ছাড়া অন্য কিছু আমি দেখছি না। ওকে, মার্কেট ম্যানিপুলেশনও হতে পারে, কারণ মার্কেট ওয়াজ আপ টু ডে এই ঘটনার পরে। ট্রাম্প জানেন না যে ইরানকে কিভাবে আসলে এই যে অবস্থা উনি তৈরি করেছেন এটি কীভাবে মোকাবিলা করবেন। হি হ্যাজ নো অ্যান্সার, হি হ্যাজ নো ক্লু। তাকে এখান থেকে বের হয়ে আসতে হবে, এতটি তিনি বুঝতে পারছেন। আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্পকে আসলে অকার্যকর এবং দুর্বল দেখাচ্ছে। ট্রাম্পের কারণে আমেরিকার আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে আমেরিকা অনেকখানি, এবং বহু মিত্র দেশ আমেরিকা থেকে দূরে সরে গেছে। সেই দেশগুলোর এমন সিদ্ধান্ত আসলে অস্বাভাবিক কিছু নয় বা ছিলও না। এদিকে মধ্য এবং পূর্ব আফ্রিকায় ইবোলার ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। চিকিৎসা বিশেষজ্ঞরা পরিস্থিতি সামাল দিতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এর অন্যতম কারণ হচ্ছে ট্রাম্প প্রশাসনের ইউএসডি এর কার্যক্রম ব্যাপকভাবে সংকুচিত করেছে এবং আমেরিকার বৈজ্ঞানিক, দ্য সায়েন্টিফিক অ্যান্ড জনস্বাস্থ্য অবকাঠামোকে দুর্বল করে রেখেছেন। যেসব বিশেষজ্ঞরা খুব দ্রুত এই আক্রান্ত এলাকায় পৌঁছে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারতেন, তাদের অনেকেই সেই সক্ষমতায় এখন নেই। ফলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা আমেরিকার পূর্বে সহায়তা সক্ষমতা থেকে সম্পূর্ণ বঞ্চিত। এবং ডোনাল্ড ট্রাম্প, জেএফকে জুনিয়র এর বর্তমান প্রশাসনের কারণে বিশ্ব এখন অনেক বেশি ঝুঁকির মুখে আছে। Believe me when I say this, okay? ক্যালিফোর্নিয়া একটি রিপাবলিকান আসনে ডেমোক্রেটদের দখলে আনার জন্য লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান র্যান্ডি ভিলাস। এই নির্বাচনে DCCC, ডেমোক্রেটিক কংগ্রেশনাল ক্যাম্পেইন কমিটি, তারা বিরোধিতা করছেন। ইটস এ রেড ডিস্ট্রিক্ট বাই দ্য ওয়ে, ওকে? তবে জরিপে দেখা যাচ্ছে তিনি এগিয়ে আছেন, বেশ কিছুটা এগিয়ে আছেন, এবং ওয়ার্কিং ফ্যামিলি পার্টি, বার্নি স্যান্ডার্স এবং প্রোগ্রেসিভ ককাসের সমর্থন পেয়েছেন। ফলে এটি অনেকটাই ডেমোক্রেটিক মানে এস্টাবলিশমেন্টের নেতৃত্বে যাবে বলে অনেকে মনে করছেন। সামবাডি ফ্রম আউটসাইডার ওখান থেকে লড়াই করে এখানে চলে আসবেন বলে মনে হচ্ছে। ইট কুড বি ফ্লিপ। এটি অনেকটাই মেইনে গ্র্যাম প্ল্যাটনার যেমন জ্যানেট মিলসের মধ্যেকার প্রতিযোগিতা যেরকম হয়েছিল, সেখানে শেষ পর্যন্ত মিলস তার প্রচারণা স্থগিত করেছিলেন এবং প্ল্যাটনার সহজেই প্রাইমারিতে বিজয়ী হয়েছিলেন। তবে ওয়াশিংটন এবং ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্টের যে রাজনৈতিক নেতারা আছেন তারা এখনও কিন্তু এইটি পরাজয় মেনে নিতে প্রস্তুত নন। থিঙ্ক অ্যাবাউট জামাল বোউম্যান, ওকে? দিস গাইজ আর ক্রুকেড এস্টাবলিশিং ডেমোক্র্যাটস। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন
সম্ভাব্য ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি এই আজ শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠক করেছেন বা করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আবারও দাবি করেছেন যে ইরান স্ট্রেট অফ হরমুজ পুনরায় খুলে দিতে হবে এবং কখনোই কোনো পারমাণবিক বোমা তৈরি করবে না, এই অঙ্গীকার করতে হবে। আমেরিকা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যেটি আছে সেটি সরিয়ে নেবার অনুমতি দিতে হবে আমেরিকাকে। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত আমি দেখিনি। তবে ইরান প্রকাশ্যে বহুবার তাদের পারমাণবিক কর্মসূচির ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপের বিরোধিতা করে আসছে। আমেরিকান পলিটিক্যাল ক্লাস আসছে আসল কারণে। আমেরিকান পলিটিক্যাল ক্লাস প্রকৃত অর্থে এই দেশ পরিচালনা আমেরিকান পলিটিক্যাল ক্লাস প্রকৃত অর্থে এই দেশ পরিচালনা করে না। তারা শুধু বিনোদন দেয় আমাদের, দে এন্টারটেইন আস। এই তথাকথিত গণতন্ত্রে নিজেদের নির্ধারিত ভূমিকা পালন করে, শুধুমাত্র ভোটারদের সামনে ক্ষোভ প্রদর্শন করে এবং শেষ পর্যন্ত ভোটারদের স্বার্থ বিসর্জন দেয়। স্কোয়াড, প্রোগ্রেসিভ ককাস, ইউনিভার্সাল হেলথ কেয়ার ওয়ার্কার্স রাইটস কিংবা ওয়ার মেশিনের বিরুদ্ধে প্রকৃত লড়াই করার কোনো বাস্তব ইচ্ছা তেমন কাউকেই দেখা যাচ্ছে না। যেমন ফ্রিডম ককাস, প্রকৃত স্বাধীনতার জন্য সংগ্রাম করতে রাজি নন, তারা শুধু কথাই বলে থাকেন। এই রাজনৈতিক ব্যক্তিরা সিনক্লেয়ার লুইসের কাল্পনিক প্রতারক চরিত্র এলমার গ্যান্ট্রির আধুনিক সংস্করণ, যারা সাধারণ মানুষের সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে ব্যক্তিগত ক্ষমতা ও সম্পদ অর্জন করে থাকেন। যেমন ট্রাম্প বোকা বানিয়েছিলেন সবাইকে, ভোট দিয়েছেন সবাই তাকে, গাজা যুদ্ধ বন্ধ করবেন এই বলে। এই নৈতিক শূন্যতাই এখন দৃশ্যপট তৈরি করেছে, যা H.G. ওয়েলসের এক সময়ের বর্ণনা করেছিলেন একটি বিশাল বাস্তববাদী সভ্যতা যা থেমে গেছে, পক্ষপাতগ্রস্ত হয়ে পড়েছে। দিস কান্ট্রি আই এম টকিং অ্যাবাউট। আর কোন সময়ের কথা বলছি? এটি হয়েছিল রোমে, ঘটেছিল রোমে, এটি ঘটেছিল জার্মানিতে, নাৎসি জার্মানির কথা বলছি, এখন সেটি আমেরিকাতেও ঘটছে। ওকে, দেশ পরিচালনা ব্যবস্থা আছে কিন্তু তা দৃশ্যমান নয়, আর এটি অবশ্যই কোনো গণতান্ত্রিক কোনোভাবেই নয় এখন আর। ওকে, from the fossil fuel industry, the arms industry, the pharmaceutical industry, the Wall Street, the governments happens in secrecy. কর্পোরেশনগুলো ক্ষমতার নিয়ন্ত্রণ নিজেদের মধ্যে নিয়ে গেছে। বিপুল পরিমাণ সম্পদ তারা, অলিগার্কি যারা আছে, সীমাহীনভাবে লোভ পূরণ করছে নিজেদের। ডিফর্ম দ্য ন্যাশনাল ইনস্টিটিউশন ইনক্লুডিং স্টেট অ্যান্ড ফেডারেল legislatures, the courts to serve their insatiable greed. তারা জানেন তারা কি করছেন, তারা নিজেদের দুর্নীতির গভীরতা সম্পর্কেও সচেতন। তারা এটাও জানেন যে জনগণের একটি বড় অংশ তাদেরকে পছন্দ করে না, দে হেট দেম। সেই কারণে তারা আধাসামরিক পুলিশ বাহিনীকে অস্ত্র আইন করে রেখেছেন, গড়ে তুলেছেন বিশাল কারাগার, যেখানে মানুষকে টেরোরিস্ট বলে, বেকার বলে, প্রান্তিক মানুষদেরকে নিয়ন্ত্রণে রাখা যায়, জেলে পুরে রাখা যায়। অল দ্য ওয়াইল they pay little to no taxes. I'm talking about Amazon, Elon Musk, Jeff Bezos, and exploit sweatshop labor overseas like Bangladesh, India, China. They lavishly bankroll the political clowns who speaks in the vulgar and crude idiom of an enraged public, or in the Dositon use mollify the liberal class. তারা বিপুল অর্থ ব্যয় করে সেই রাজনৈতিক ব্যক্তিদের পেছনে, যারা ক্ষুব্ধ, যাদের পেছনে জনগণ ক্ষুব্ধ, যারা ক্ষুব্ধ জনগণের ভাষায় কথা বলে এবং উদারপন্থী ভোটারদেরকে শান্ত করার জন্য কোমল সুরে নতুন ভাষা ব্যবহার করেন। আর যখন তারা দেখেন যে তাদের কোনো রাজনৈতিক পুতুল, দ্য স্টুজেস, দুর্বল হয়ে পড়েছে, যেমন জো বাইডেনের ক্ষেত্রে হয়েছিল, তখন তারা অর্থায়ন বন্ধ করে দেন, দলীয় অভ্যুত্থান ঘটান। থিঙ্ক অ্যাবাউট জামাল বোমেন অ্যাগেন, মত প্রক্রিয়ার মাধ্যমে তাকে সরিয়ে দেওয়া হয়। দ্য মিডিয়া, all CNN, Fox, all the media, CBS, all the media, BBC, it plays its anointed role in this farce as countries to the powerful amplifies their fictitious narrative and lies. ক্ষমতাবানদের সরাসরি দরবারি হিসেবে তারা কাজ করে থাকেন, তাদের কল্পিত বর্ণনা, অসত্য দাবিগুলোকে আরও জোরালোভাবে তুলে রাখেন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট গাজা। এই রাজনৈতিক প্রহসন নিয়ে এবং এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আজ আমার সাথে যোগ দিয়েছেন সাংবাদিক, লেখক, গবেষক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আছেন আসালের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাকেও। হাসান ফেরদৌস, চলে যাবো আপনার কাছে। এখন শুরু করবো আমি ইরান নিয়ে, তারপর আমরা দেশের অভ্যন্তরে চলে আসবো।
আমরা ইরান নিয়ে দু ধরনের অ্যাসপেক্ট আছে, যেটি আপনি কিছুটা হলে আলোচনা করেছি। আমি ইরানের যে যে বর্তমান আন্ডারস্ট্যান্ডিং অফ মেমোরান্ডাম, এটি কি প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি কোথায় আছে, এটির সাথে এটি বাস্তবতা কতখানি, নাকি এই আবার একটি 60 দিনের তাল বাহানা শুনছি আমরা? ধন্যবাদ হাবিব ভাই, সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনাকে করিম ভাই, আপনাকে ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা গত 1.5 মাস ধরে শুনছি শান্তি হাতে নাগালে চলে এসছে। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদেরকে জানিয়েছেন ইরান আনকন্ডিশনালি সারেন্ডার করতে প্রস্তুত আছে, কারণ তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। তাদের কোনো অস্ত্র নেই, কোনো ক্ষমতা নেই, কোনো আর্থিক জোর নেই, সামরিক বাহিনী নেই, নেভি ধ্বংস হয়ে গেছে। ফলে তাদের আর আত্মসমর্পণ ছাড়া কোনো পথ নেই। 6 সপ্তাহ চলে গেল এই কথা শুনতে শুনতে। এখন অবশেষে আমরা একটা অবস্থায় পৌঁছেছি যেখানে আপনারা দেখেছেন, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি, প্রেসিডেন্ট ট্রাম্প একটি এমওইউ মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সার্কুলেট করেছেন। দুই পক্ষের মধ্যে সাধারণ সম্মতির ভিত্তিতে একটা কাঠামো তৈরি হয়েছে, চুক্তির কাঠামো। চুক্তি নয়, এটা একটা চুক্তির কাঠামো মাত্র, ফ্রেমওয়ার্ক মাত্র, যা স্বাক্ষরিত হবার পরে 30 থেকে 60 দিনের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তিটি স্বাক্ষরিত হবে। পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষর করবার জন্য এই 60 দিন সময় দেওয়া হচ্ছে। মিনওয়াইল যে এমওইউ কথা বলছি আমরা, তার দুটো বা তিনটে বা চারটে প্রধান ইস্যু, কিন্তু আমরা তো এক্সাক্ট এমওইউ দেখিনি, আমরা কেউই দেখেনি। এই ট্রাম্পের ঘনিষ্ঠ বলয় ছাড়া মিডিয়াতে এই এমওইউ আসেনি। আর যে এমওইউ কথা ট্রাম্প সাহেব বলছেন, সেই এমওইউ কথা কিন্তু ইরান বলছে না। তাদের মধ্যে কিন্তু ক্লিয়ার একটা কন্ট্রাডিকশন আছে। মধ্য কথা হচ্ছে এরকম যে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ব্যবস্থা উন্মুক্ত করে দেবে, জাহাজ কোন রকম বাধা ছাড়া যেতে পারবে। এটা প্রথম শর্ত। 2 নম্বর হচ্ছে যে এর জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যায়ক্রমে তারা যে ব্লকেট দিয়ে সেই ব্লকেট তারা তুলে নেবে। এটা 2। 3, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যেই টাকা জমা আছে, ফ্রোজেন আর টাকা আছে, প্রায় $30 বিলিয়ন, $32 বিলিয়ন মতো টাকা ফ্রোজেন আছে, তার আংশিক ইরানকে ব্যবহারের জন্য ছেড়ে দেবে $12 বিলিয়ন। এটাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট ফান্ড ফর ইরান। ইরান ধ্বংস হয়ে গেছে, ইরানকে ডেভেলপ করবার জন্য একটা ডেভেলপমেন্ট ফান্ড করার কথা সম্মত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর সবচেয়ে বড় দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের, যে দাবিটা এখনো পূরণ হয়, তা হচ্ছে এই যে ইরানের পারমাণবিক যেই এনরিচ ইউরেনিয়াম আছে, পরিশোধিত ইউরেনিয়াম আছে, তা ধ্বংস করে ফেলতে হবে বা দেশের বাইরে কোথাও পাঠিয়ে দিতে হবে। রাশিয়াতে নয়, চীনে নয়, অন্য কোথাও, মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারে। আমরা দেখেছি গতকাল জাতিসংঘ থেকে বলা হয়েছে কাজাকিস্তান হয়তোবা একটা দেশ হতে পারে যেখানে এই ইউরেনিয়াম যেতে পারে। ইরান বলছে যে না ভাই, এটা আমার জাতীয় সম্পদ, এটা আমি অত সহজে ছাড়বো না। আমি কি করব? আমি এটাকে দুর্বল করে ফেলবো, এটাকে আমি ডাইলিউট করে ফেলবো। আমার দেশেই থাকবে, এই ইউরেনিয়াম দিয়ে আর অস্ত্র বানানো যাবে না, এবং এটা আমি করব আন্তর্জাতিক ইন্সপেকশনের ভিত্তিতে, কিন্তু আমি ছেড়ে দেবো না। ট্রাম্প সাহেব গো ধরে বসে আছেন যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে দেওয়া যাবে না। কারণটা ভেরি সিম্পল, আপনারা জানেন প্রেসিডেন্ট ওবামার সময় কি হয়েছিল, চুক্তি হয়েছিল, যে চুক্তিতে ইরানের এগ্রি করেছিল যে সে কখনোই পারমাণবিক অস্ত্র বানাবে না, এবং যে এনরিচ ইউরেনিয়াম আছে তা সে ব্যবহার করবে না। তার সে রাখবে, কিন্তু সে পারমাণবিক কাজে ব্যবহার করবে না, এটা পিসফুল কাজে ব্যবহার করবে। ট্রাম্প সাহেব চাচ্ছেন ওবামার চেয়ে বেটার একটা চুক্তি করতে, যাতে করে তার যে সাথী সঙ্গী আছে বলতে পারে দেখো দেখো ওবামা পারলো না, আমি পারলাম। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা এমন কিছু পাইনি বা দেখিনি যা থেকে বলতে পারি যে হ্যাঁ, ওবামার চেয়ে বড় বেটার একটা চুক্তি তিনি করে ফেলেছেন, যা তিনি করতে যাচ্ছেন। ইনফ্যাক্ট আজকে আপনি ঠিকই বলেছেন, আজকে মিটিং ছিল হোয়াইট হাউসে, 2 ঘন্টা ধরে মিটিং হয়েছে সিচুয়েশন রুমে, এবং মিটিং শেষে ট্রাম্প বলেছেন তিনি এখনো প্রস্তুত নন। ড্রাফট সার্কুলেট হয়ে গেছে, সব পক্ষ মোটামুটি এগ্রি করেছে, ইরান মোটামুটি এগ্রি করেছে। যদি ইরানের ভেতরে কিন্তু একটি পক্ষ আছে যারা এই চুক্তির পক্ষে নয়। আমেরিকা তো একই কথা, ইসরায়েল তো নয়। এই টানাপোড়েনের মধ্যেও কিন্তু দুই পক্ষ প্রাথমিকভাবে সম্মত হয়েছে এই ফ্রেমওয়ার্ক নিয়ে। আমাদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন উই আর রেডি,
আমরা স্বাক্ষর করতে প্রস্তুত আছি, উভয় পক্ষে সম্মত হয়েছে। কিন্তু ট্রাম্প সাহেব এই শেষ সময় এসে বলছেন যে আই নিড মোর টাইম। কেন? কোনো ব্যাখ্যা তিনি করেননি। কেমন? বাট সকল পক্ষ থেকে বলা হচ্ছে যে যুদ্ধ আর শুরু হবে না, না হওয়ার জন্যই একটি প্রাথমিক খসড়া তৈরি হয়েছে, যার ভিত্তিতে এই 60 দিনের শান্তি রক্ষা যুদ্ধবিরতি স্বাক্ষরিত হবে। আমি নিজে পার্সোনালি মনে করি এটাই হবে। যুদ্ধ করতে কেউ রাজি নয়, কেউ চায় না যুদ্ধ করতে। ইরান আসলে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে, পলিটিক্যালি সেটাকে ব্যবহার করার চেষ্টা করছে। অন্যদিকে ট্রাম্প সাহেবের জন্য পলিটিক্যালি খুবই ড্যামেজিং এই যুদ্ধ চালানো। তিনি কি বলেছেন 2 দিন যুদ্ধ চলবে, 2 সপ্তাহ চলবে, এখন 6 সপ্তাহ 3 মাস হয়ে গেল যুদ্ধ বা যুদ্ধাবস্থা চলছে। ফলে তার জন্য খুবই 5 টাকা, প্রায় তেলের দাম 5 টাকা হয়ে গেছে। এই অবস্থা তাকে যুদ্ধ থামাতেই হবে। কি করে থামাবেন? তাকে একটা সম্মানজনক অফ র্যাম্প লাগবে, সম্মানজনক। এটা তিনি খুঁজছেন। থ্যাংক ইউ। হাসান, আপনি গুরুত্বপূর্ণ একটি কথা নিয়ে এসেছেন যে তেলের দাম $5 চলে গেছে। শুধু তো তেলের দামই নয়, আপনি বাই প্রোডাক্ট যত রকম আছে, সার থেকে শুরু করে ইউরিয়া থেকে শুরু করে এলএনজি থেকে শুরু করে সবকিছুই। আপনি কি এত চাপ থাকা সত্ত্বেও হোয়াট ডু ইউ থিঙ্ক ট্রাম্প সময় চাইছেন কেন? আমি এটি মাথায় দিয়ে রাখলাম আপনাকে, বিকজ আই এম গোনা কাম ব্যাক টু ইট, কারণ এটার সাথে আরেকটি ব্যাপার জড়িত আছে, আমি সেটা যাব। ওকে, করিম চৌধুরী, যাচ্ছি আপনার কাছে। আমরা জানি যে এই যুদ্ধ বিরতি খেলা চলছে অনেকদিন ধরে। এর মাঝেও আমেরিকা যখনই সময় পাচ্ছে ইরানকে আক্রমণ করতে ছাড়ছে না। এদিকে আমরা শুনেছি না, আজকে ইসরায়েলি মিনিস্টার বলেছেন যে 70% গাজা এখন ইসরায়েলের দখলে চলে যাবে, তারা দখল করে নেবে। 53% এখনই তাদের দখলে আছে। দিস ইজ নট এ নর্মাল কান্ট্রি অ্যান্ড দিজ আর নট এ নর্মাল পিপল। ওকে, দিজ আর অ্যাবনর্মাল পিপল। ইসরায়েল তাদেরকে দেশ বলে, কিন্তু ইসরায়েলের কিন্তু একটা দেশের সীমানা থাকে, তাদের কিন্তু কোনো নির্ধারিত সীমানা নেই। সো এখন তারা বলছেন যে তারা এটি করে নিবে, অথচ তারা কিন্তু চুক্তি স্বাক্ষর করেছেন, আমেরিকার অন্তর্ভুক্তি সহ চুক্তি, সেটি কি আমেরিকার দ্বারা করা চুক্তি, সিজ ফায়ার চুক্তি। সো নেতানিয়াহু কি এখন এটা ছিঁড়ে ফেলে দিলেন? হোয়াট ডু ইউ থিংক, কি হচ্ছে এখানে? ধন্যবাদ হাবিব ভাই, সবাইকে ঈদ মোবারক আগে। আমি একটু পিছনে যেতে চাই হাবিব ভাই। যুদ্ধটা প্রথম দিকে শুরু হওয়ার কারণটা কি ছিল? বম্বিং করার আগে যে পরিপ্রেক্ষিত ছিল, ইউরেনিয়াম এনরিচমেন্ট, অথবা সেই সাথে যুক্ত ছিল আপনার তাদের ক্ষেপণাস্ত্র যে প্রযুক্তি, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যে প্রযুক্তি, সেই সব বিষয় নিয়ে ইসরায়েল একা করতে পারছিল না ইরানের বিরুদ্ধে লড়তে। এবং আমেরিকার শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প না, এর আগে অনেক প্রেসিডেন্টকে সেখানে ড্র্যাগ করার চেষ্টা করেছে, আমেরিকাকে ড্র্যাগ করার চেষ্টা করেছে, এবং সেটা সফলভাবে করতে পারেনি। যতটুকু আমেরিকার সহযোগিতা নিয়ে চেষ্টা করেছে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলোর উপরে তারা আধিপত্য বিস্তার করতে, এবং করছেও। শুধু 67 সালকে আমরা বলি, 1967কেই বলি বারবার, যখন আরব ভূমি অধিকৃত করছিল, তারা দখল করছিল, সেটা আর কখনোই ফেরত দেয়নি, যদিও জাতিসংঘের শত সেখানে রেজলিউশন আছে। তো আমি বলবো যে সামহাও ইসরায়েল আমেরিকাকে, ওই রাষ্ট্রটি আমেরিকাকে, আমি বলবো না যে ফোর্স করেছে, অ্যাপস্টেইন ফাইল বলুন, অন্য যে কোনো কারণে বলুন, আমেরিকাকে কেউ ফোর্স করতে পারে না। সেখানে একটা স্বার্থের লেনদেন হয়তোবা তাদের ভিতরে আলোচিত হয়েছে, যে অধিকৃত অঞ্চল যেটা দখল করা হবে সেটা কি হবে, আর ইরানের সাথে স্বার্থের যে, ইরানের যে সম্পদ, সেই সম্পদের, খনিজ সম্পদের কথা আপনি আজকেই দেখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী কি বলেছে। তো আমার মনে হয় এই যে ড্র্যাগ করার ফলে আলোচনার এক পর্যায়ে, আপনি জানেন যে যখন ওমানে শান্তি চুক্তির একটা মোটামুটি খসড়া নির্ধারিত হয়ে গেছে, দুই পক্ষই স্বাক্ষর করার পর্যায়ে ছিল, তখন হঠাৎ করে ইসরায়েল এবং আমেরিকা বোম্বিং শুরু করে, যুদ্ধ শুরু করে। একদম যেখানে সারা বিশ্ববাসী ছিল যে শান্তির পতাকা হয়তো উড়বে, সেখানে সেখানে ইরান যেমন করে তার প্রক্সি গ্রুপকে আর সাহায্য করবে না ইসরায়েলে আক্রমণ করার জন্য, সেই ক্ষেত্রে মধ্যপ্রাচ্য জুড়েই একটা শান্তির বার্তা বইবে। হয়তো দুই রাষ্ট্রের যে স্বীকৃতি, সেই স্বীকৃতির আলোকে মধ্যপ্রাচ্যে চিরস্থায়ী শান্তির আবার যখন পাচ্ছিল, তখন হঠাৎ করে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে আক্রমণ শুরু করলো।
সেই আক্রমণের ফলে আপনারা দেখেছেন যে ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেশনাল বাজেট অফিস থেকে যে হিসাব দিয়েছে, ইনিশিয়াল হিসাবে তারা অ্যাসেসমেন্ট করেছে প্রতিদিন $1 বিলিয়ন করে শুধু এমন খরচ হচ্ছিল। ফরগেট অ্যাবাউট ইউর ফ্লোটিং মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, CIA অপারেশন, covered all this operation, all this cost. এই কস্ট আমেরিকানদের বহন করতে হয়েছে। আপনারা অনেকে বলেন যে তেলের দাম বেড়ে যাওয়াতে শুধুমাত্র আমাদের এখানে জীবনযাত্রার মান বেড়ে গেছে। এটা ইন্টারনাল সামান্য একটা মানে আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে ইনফ্লেশনের ক্ষেত্রে আর একটু তেল দেয়া হয়েছে, একটু বেশি করে জ্বলছে এখন, আমরা তাৎক্ষণিকভাবে দেখতে পাচ্ছি। কিন্তু দেশের অর্থনীতির যে আপনি জানেন যে কংগ্রেসের কাছে $200 বিলিয়ন মিলিটারির সহযোগিতা চাইছে, বাজেট চাইছে। তো সেই বাজেট এবং আরেকটা জিনিস সবচেয়ে বড় যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মিলিটারি, শুধু সুনাম না, আমাদের যে অস্ত্র ভান্ডারের যে স্ট্র্যাটেজিক আর্মগুলো ছিল সেটা যে পরিমাণে স্টক ফাইল সেটা আমরা কিন্তু 25 দিনের যুদ্ধেই শেষ করে দিয়েছি। এবং এমন একটা পর্যায়ে আমরা গেছি, এটা কিন্তু দেশের কোনো সিক্রেট না, এটা কিন্তু মিলিটারি অ্যানালাইস্টরা সেটা বলছে, এমনকি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সেই জিনিসগুলো প্রকাশ্যেই বলছে। যার ফলে এই যুদ্ধে শেষ পর্যন্ত যারা শুরু করেছে তারাই তাকে থামানোর জন্য, তাদের স্বার্থে, তাদের অস্তিত্ব রক্ষার জন্যই হাতে পায়ে ধরে তৃতীয় পক্ষকে রাজি করে গেছে। তারপরে সকাল বিকাল আমরা শুনতেছি হয়ে গেছে ইরান ধ্বংস হয়ে গেছে, তার কোনো নেভাল ফোর্স নেই, এয়ার ফোর্স নেই, মিলিটারি সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফরগেট অ্যাবাউট দেয়ার হোয়াট ইজ কল নিউক্লিয়ার প্রোগ্রামস। তারা এখন খাবারের পয়সা নাই, তাদের ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এবং আমরা যে কোনো দিন হরমুজ প্রণালী খুলে দিব, তারা হরমুজ প্রণালী রক্ষার কোনো উপায় নেই, তাদের নেভাল ফোর্স নেই। কিন্তু হরমুজ প্রণালী কাদের নিয়ন্ত্রণে সেটা আপনি আমি সবাই জানি, আমেরিকাও জানে। হরমুজ প্রণালীতে না হওয়ার ফলে কি হচ্ছে বিশ্ব দেশে, শুধুমাত্র আমেরিকার অর্থনীতি নিয়ে আনা তো নয়, আমেরিকার এবং এই ইসরায়েলের এই অপকর্মের কারণে আমেরিকাবাসী এখনো জানে না কেন আমরা সেখানে গেছি, কি উদ্দেশ্য ছিল আমেরিকার, হোয়াট ইজ আমেরিকার রিজন, ওকে, ওয়াই আমেরিকা ইজ ইনভলভড দেয়ার। আমরা একটু ইসরায়েলের প্রসঙ্গে ফেরত যাই, যে ব্যাপারটিতে প্রশ্নটা ছিল। জি, আপনি শুনেছেন প্রশ্নটি, যে ইসরায়েল বলছে তারা লার্জ স্কেলে প্যালেস্টাইনিয়ানদের গাজা থেকে বের করে দিবেন এবং গাজার 70% তারা জোরপূর্বক দখল করে নেবেন। Why and how? এবং they have no respect for the treaty they signed. আপনি কিন্তু একটা সুন্দর কথা বলছেন শুরুতে, হয়তো আপনি কিন্তু একটু স্টেটের যে ডেফিনিশন, একটা নির্ধারিত ভৌগোলিক রেখা থাকতে হয়, সেটা কিন্তু এদের নাই। অতএব এই স্টেটটার অস্তিত্বই হলো, শুরুটাই হয়েছে 1948 সালের মধ্যে, যে এটা জোর করে একটা জায়গায় শুরু করা হয়েছিল। এরপরে আপনি দেখেন আমেরিকার উদ্যোগে স্পন্সরে অ্যাব্রাহাম অ্যাকর্ডের কথা বলা হয়েছে, যাতে নর্মালাইজেশন প্রসেস। অতএব তারা যদি এখন পুরোটাই দখল করে নেয়, 70% কেন, পুরোটা দখল করলেও তো সেখান থেকে ওই ভূখণ্ডটাকে রক্ষা করার কোনো পথ নেই, কারণ শক্তি এখানে, তার শক্তি, সামরিক শক্তি বলে সে এটা করছে। যুক্তি, জাতিসংঘ, গুড পয়েন্ট। কিন্তু আমি একটু, নাকবা হয়েছিল 1948 মে 15, আজকে কিন্তু 29 তারিখ, মানে আজকে থেকে 2 সপ্তাহ আগে যদি আমরা হিসাবে নাকবাতে 7 লক্ষ ফিলিস্তিনিকে বাসা বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল, হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছিল এবং তাদের বাসা, জমি টমি সব দখল করে নেওয়া হয়েছিল, অনেকের হাতে তাদের চাবি রয়ে গেছে। আপনি এখন বলছেন 70 কেন, 100% তারা দখল করে নিতে পারে। আমার প্রশ্ন আপনার কাছে, তারপরে কি তারা থামবে? না, একদম থামবে না। আশেপাশে অন্য জায়গাগুলো আছে। আজকে যদি আমরা খালি প্যালেস্টাইন করি, তাহলে আমরা মনে হয় সংকীর্ণভাবে টানেল ভিশনে দেখছি। আর আমরা যদি কোনো একটু আউট অফ বক্স একটু দেখি, তাহলে দেখতে পারবেন পুরা চিত্রটা বার্ড আই ভিউতে যদি দেখেন। তারা কিন্তু চারিদিকে, কেন লেবাননে কি করছে, লেবাননের একটা বিশাল অংশ জুড়ে এখন বলা হয়েছে খালি করে ছেড়ে যাও তোমরা। এটা আমরা কেন, কি কারণে একটা দেশের জায়গা দখল করে নিচ্ছেন, অথচ আমরা কেউ কিছু বলতে পারছি না? কাদের সাহস? ওকে, এই কাজের পিছনের শক্তিটা কারা যোগাচ্ছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবং আমরা আশা করি আমেরিকার জনগণ এই যে 2026 সালের মিড টার্মে আমরা আসবো, আপনিও সেখানে আসবেন, তার জবাব দিবে। আমাদের নিজেদের
ভূমিকার কারণে কি আমরা নিজেদেরকে দুর্বল জি। করছি সারা বিশ্বে? ধন্যবাদ। ইটস এ গুড পয়েন্ট। দ্য ইলেকশন ইজ কামিং। ইয়েস, মিড টার্ম ইজ কামিং। হাসান ফেরদৌস, আমি এই উনার এই লেবানন এবং যে ইসরায়েল থামবে না সেখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসছি, সেটা হচ্ছে অ্যাব্রাহাম অ্যাকর্ড। প্রেসিডেন্ট ট্রাম্প এখন গালফ কান্ট্রিদের চাপ দিচ্ছেন যে তোমাকে অ্যাব্রাহাম অ্যাকর্ড সাইন করতে হবে। অনেকেই মনে করছেন যে এই যে ইরান যুদ্ধ, এটার সাথে আসলে কোনো সম্পর্ক নেই। অনেকে বলছেন, আবার অনেকে বলছেন ইরান যুদ্ধর আসলে কোনো এটি হচ্ছে একটি স্মোক স্ক্রিন, আসল হচ্ছে এই অ্যাব্রাহাম অ্যাকর্ড। আপনি যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন কেন অ্যাব্রাহাম অ্যাকর্ড, গালফ কান্ট্রিরা বলছে তারা বিশ্বাস করতে পারছে না আমেরিকাকে, ইউএসকে, এবং এটি আসলে কেন সম্ভব নয় গলফ কান্ট্রিদের জন্য এটা করা, একটু বুঝিয়ে বলবেন আমাদেরকে। আমি ভাই দুটো ভিন্ন ভিন্ন বিষয় এখানে। হ্যাঁ। যুদ্ধটা গেছি কেন আমরা, আপনারা জানেন, আমি আগে বলে আবারও বলি, যুদ্ধ যাওয়ার মূল কারণ আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আমাদের বলেছেন যে আমরা না গেলে ইসরায়েল চলে যেত, ইসরায়েল আক্রমণ করত এবং তার জবাবে ইরান আমাদের অ্যাসেটস এর উপরে হামলা চালাতো, ফলে আমাদেরকে যেতেই হয়েছে। এটা একটা। আর 2 নম্বর, আপনারা এও জানেন যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নেতানিয়াহু ওয়াশিংটনে এসেছিলেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে কনভিন্স করে গেছেন যে এখনই সময় যুদ্ধ করার, কারণ ইরান সবচেয়ে দুর্বল অবস্থায় আছে। এটা একটা জিনিস। আর ভিন্ন হচ্ছে অ্যাব্রাহাম অ্যাকর্ডস। আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম টার্মে আমরা দেখেছি তার তার জামাতা জারেড কুশনারের মাধ্যমে মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশের সঙ্গে শান্তি চুক্তি সম্পর্ক স্বাভাবিকরণ হয়েছে। ইউএই মনে করা যাক, ইভেন ইউই দূরের সেই মরক্কোর সঙ্গে পর্যন্ত আমরা দেখেছি আমরা সম্পর্ক স্বাভাবিকরণের চেষ্টা হয়েছে। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট মনে করে রিপাবলিকানরা, প্রেসিডেন্ট ট্রাম্পরা এবং ইসরায়েল লবি। একটা লক্ষ্য হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ হয়, সেটা একটা ট্রাম্পের জন্য বিরাট পলিটিক্যাল ভিক্টরি হবে। কারণটা বুঝতে হবে। এই চুক্তি কথা বলছি, আমরা একটু আগে বুঝিয়ে বললাম চুক্তি হচ্ছে ইরানের সঙ্গে। এই চুক্তিতে কিন্তু রিপাবলিকান দলের কট্টরপন্থীরা একদম খুশি না। তারা মনে করে যে এই আমার সুযোগ ইরানকে ধ্বংস করার, এই আমার সুযোগ ইরানের রেজিমকে পরিবর্তন করার। তা না করে আমরা কি করছি, চুক্তি করছি, যে চুক্তিতে ইরানকে আমরা $12 বিলিয়ন রিলিজ করে দিচ্ছি। ওবামা সাহেব কয়েক বিলিয়ন ডলার দিয়েছিলেন, তাতে মহাকাণ্ড হয়ে গেছিল ওবামার সময়। আর আপনি এখন $12 বিলিয়ন প্রাথমিকভাবে, আলটিমেটলি $32 বিলিয়ন আপনি রিলিজ করে দেবেন, এটা তো এদের চোখে মোটি ভালো গ্রহণযোগ্য নয়। ঠিক এই অবস্থায় ট্রাম্প সাহেব বলছে যে ওয়েট, আমি করছি কি, আমি বাধ্য করব আরব দেশগুলিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ করতে, and that will be a political gift to America's right wing. কেমন রিপাবলিকানরা, যেমন মনে করেন লিন্ডজি গ্রাহাম হাততালি দিয়ে বলেছেন এটা হলে খুব ভালো হয়, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক ভালো হয় ইসরায়েলের, ওয়ান্ডারফুল। পাকিস্তান, ক্যান ইউ বিলিভ ইট, পাকিস্তান 2 দিন আগে কি বলেছে, ইসরায়েল হচ্ছে শয়তান দেশ, তার সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ কোনো প্রশ্নই ওঠে না। সৌদি আরব মুখে কিছু বলেনি, আমরা জানি সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে যতক্ষণ না প্যালেস্টাইন প্রশ্নে কোনো সুস্পষ্ট আমরা পথরেখা পাচ্ছি ততদিন পর্যন্ত সম্পর্ক স্বাভাবিকরণ হবে না। কারণটা কি, কারণ সৌদি আরবের 99% লোক ইসরায়েলের বিপক্ষে। এই অবস্থায় যদি এমবিএস চানো, রাজপুত্র যদি চানো সম্পর্ক স্বাভাবিক করতে, তিনি কিন্তু পলিটিক্যালি বিপদে পড়বেন। ফলে ট্রাম্প সাহেব এই উনি ল্যাঙ্গুয়েজটা কি, অব্লিগেটরি, এই চুক্তি স্বাক্ষরের একটা অব্লিগেশন হচ্ছে তোমার চুক্তি, তোমাকে অ্যাব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করতে হবে। কিন্তু এটা হাস্যকর একটা ব্যাপার মাত্র। ট্রাম্প সাহেব তার সমর্থকদের খুশি করবার জন্য এই পলিটিক্যাল ক্যারেটটা ঝুলিয়েছেন, বাট দিস উইল নট ওয়ার্ক সিম্পলি। আমি আপনাকে লেখা পাঠিয়েছি, দেখবেন ইন্টারেস্টিংলি, হারেস পত্রিকা বলছে, হারেস ইসরায়েলি, তারা বলছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলি ট্রাম্পকে আর বিশ্বাস করে না, তার উপর ডিপেন্ড করতে পারে না। সে কারণে কি হচ্ছে, উল্টো তারা ইরানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করবার, আতাত গড়বার একটা প্রক্রিয়া শুরু করতে পারে। এই যুদ্ধের ফল একটা দাঁড়াবে কি, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে দূরে সরে যাবে এবং তার পরিবর্তে আরব দেশগুলি, উপসাগরীয় দেশগুলি ইরানের সঙ্গে একটা সামরিক এবং অর্থনৈতিক চুক্তিতে যুক্ত হতে পারে। ওয়েট, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আপনি যেটি বলছেন, যেখানে আমেরিকা মানে একমাত্র অ্যালাই ছিল, সৌদি আরব বলেন, কাতার বলেন, ওমান বলেন, কুয়েত, রাইট, সেইখানে তাদের সবার ঘাঁটিও আছে।
আপনি বলছেন এই যুদ্ধের ফলশ্রুতিতে আমরা দেখতে পারি যে নতুন একটি অ্যালাইনমেন্ট তৈরি হচ্ছে অ্যামাং দ্য গালফ কান্ট্রি অ্যান্ড ইরান। শুধু ইরানকে ঘিরে। হ্যাঁ, এবং আমি বলছি না, এই কথাটা বলছে হারেজ বলছে, Right. ইসরায়েলি পত্রিকা Okay. বলছে, আমি তাকে কোট করে বলছি। এবং সেটি যদি হয় তার সিগনিফিকেন্স আপনি কিভাবে দেখেন? What's ভেরি the- সিম্পল, নতুন পোলারাইজেশন, মধ্যপ্রাচ্যের শক্তিগুলির মধ্যে নতুন মেরুকরণ ঘটছে। জি, এদের মধ্যে আমরা কি দেখেছি? মধ্যপ্রাচ্য উপসাগরীয় দেশগুলি ইরানকে শত্রু মনে করেছিল, তাদের সঙ্গে একটা দীর্ঘদিনের পুরনো বিবাদ রয়েছে। এই যুদ্ধের ফলে এটা প্রমাণিত হলো যে উপসাগরে ইরান নতুন পরাশক্তি, আঞ্চলিক পরাশক্তি, তাকে অগ্রাহ্য করা যাবে না। তার সঙ্গে তুমি কি করতে পারো? পিস করতে, শান্তি রক্ষা করতে পারো। রাইট, আরো একটা ফ্যাক্টর ইন্টারেস্টিং হচ্ছে যে চীন এবং রাশিয়া, ইয়া, এই দুটো দেশই কিন্তু ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে এবং পাশাপাশি তারা উপসাগরের দেশগুলির সঙ্গে সম্পর্ক বজায় রাখছে। তারা কি চায়? তারা চায় আমেরিকার সঙ্গে একটা দেয়াল তৈরি করে দিতে। এন্ড দিস ইজ অ্যান অপরচুনিটি। ইয়া। যখন ইরানের মাধ্যমে, ইরানকে ঘিরে আমেরিকার সঙ্গে দূরত্ব তৈরি হবে উপসাগরের দেশগুলিতে। So can we say good job Trump? যদি হয়, যদি এটা হয়, যদি যদি এটা হ্যাঁ, হয়, মানে মানে যদি হয় সেটা হবে গুড জব ট্রাম্প, গুড জব রিপাবলিকান, এন্ড who's that other idiot, the Mike Huckabee, the ambassador to Israel, যদি হাবিব ভাই যদি নাও হয়, নাও হয় clearly clearly Iran emerges as victorious. exactly, Iran emerges as ভিক্টোরিয়াস। এটার আমার মনে হয় আগামী কয়েক সপ্তাহে আমরা এটা নিয়ে আরো ব্যাপক আলোচনা করতে পারি, কারণ ইট অ্যাকচুয়ালি রিড্রস দ্য ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার, ইকোনমিক্যাল ব্যারিয়ার, রিজনাল কোঅপারেশন ব্যারিয়ার, অ্যান্ড the powerful alliances that emerging with Russia and China. So যাবো, আমি দেশের অভ্যন্তরে ফিরত আসছি। ভাই, করিম আপনি চৌধুরী যাওয়ার আপনার কাছে। আগে না, একটু আমাদের সময় কম, আমরা এই technical সময় কিছু honestly আমরা we have to move on from, আপনি যোগ করতে চাইলে 10-15 সেকেন্ড যোগ করতে পারবেন, কিন্তু আপনাকে আমি প্রশ্নটা দিয়ে দিই। কেন প্যাক্সটন টেক্সাসে জয়ী হয়েছেন? ওকে, কারণ ট্রাম্প মনে করে, ট্রাম্পের এন্ডোর্সে জয়ী হয়েছেন। ট্রাম্প মনে করেন এই প্যাক্সটন তার সবচেয়ে বড় slave or পালিত কুকুর, so he gets to get the meat, and the other one was not too loyal. উনি বলেন যে I was loyal to Trump, যিনি হেরেছেন, কিন্তু এই লোক বলেছেন আমি তার চেয়েও বড় লয়াল। হি ইজ ক্রিমিনাল, he's been indicted by the Republican. How do you see it? And আপনি কি মনে করেন এটা কি ডেমোক্রেটদের চান্স বাড়িয়ে দিল টেক্সাসে in this coming election? হাবিব ভাই, আমার মনে হয় আপনার সাউন্ড, আমরা দুইজনের, হাসান ভাইয়ের সাউন্ডটাও টোটালি। আচ্ছা, প্রশ্ন কি আরেকবার করবো? হ্যাঁ, এটা না, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আচ্ছা, কিন্তু ওই যে আমাদের স্বরটা দুইজনের স্বর চেঞ্জ হয়ে ওকে, গেছে। আমি আচ্ছা, so আমি আমাদের আরেকবার, দর্শকরা আচ্ছা, wait, let me ask you the question, let's not waste time. কেন প্যাক্সটন জয়ী হয়েছেন রিপাবলিকান প্রাইমারিতে? আপনি সাউন্ডটা একটু বাড়িয়ে নেন। এবং এর ফলে আপনি কি মনে করেন ডেমোক্রেট প্রার্থী মানে জেমস সালারিকোর চান্স কি বাড়লো এইখানে এই আসন্ন ইলেকশনে? এবং what does it can Democrats take advantage of this? একদম সাধারণ সূত্র। একজন রিপাবলিকান প্রাইমারিতে একজন দুর্নীতিবাজ, সাবেক ইমপিচড অ্যাটর্নি জেনারেল কে 2023 সালে, এটা কিন্তু মাত্র 2-3 বছর আগের কথা, তাকে ইমপিচ করা হয়েছিল, যদিও ফাইনালি সেটা হাউস তাকে সিনেট, এবং সেই ক্ষেত্রে আপনার নন একটা পার্সন তাকে সমর্থন দিয়েছে, কেননা আগের যে সিনেটর ছিল তিনি আমাদের হোয়াইট হাউসের সবকিছুতে রাবার স্ট্যাম্পিং করতেন না, একটু জিজ্ঞাসাবাদ করতেন, কথাবার্তা বলতেন। রিপাবলিকান সিনেটর, একটা রেড স্টেট। কেন প্যাক্সটন এত বড় দুর্নীতির বাজ হওয়া, দুর্নীতির সমর্থক হওয়া সত্ত্বেও, যার বিরুদ্ধে মিলিয়নস অফ ডলার দুর্নীতির অভিযোগ, একদম জনপ্রিয়তা যেখানে নাই, তাকে কিন্তু শুধুমাত্র হোয়াইট হাউসের স্পন্সরশিপে রিপাবলিকান পার্টি থেকে তাকে রিপাবলিকান প্রাইমারিতে তাকে নির্বাচন করা হয়েছে। এতে করে জেমস টলারিকো একজন লেবার, একজন শিক্ষক, এবং তিনি যে জনগণের কথা বলতে পারছেন, তার যে জনসমর্থন, তিনি একজন সিটিং কংগ্রেস ওমেনকে হারিয়ে কিন্তু তার ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়লাভ করেছেন। তার যথেষ্ট স্টেট ওয়াইড তার যথেষ্ট সমর্থন রয়েছে। এখন সাধারণ জনগণের মাঝেও
তার যে জনসমর্থন, জনজোয়ার, যেটাকে আমরা বলি যে একটা ইলেকশন ফ্লো তার সপক্ষে, এবং এরপরে যখন একজন দুর্বল ক্যান্ডিডেট তার সাথে জেনারেল ইলেকশনে যাবে, সেই ক্ষেত্রে আর বিশেষ কি সুসংবাদ হতে পারে ডেমোক্র্যাটদের জন্য? আমি তো মনে করি এবার টেক্সানরা একজন ডেমোক্র্যাটকে নির্বাচিত করবে এবং রিপাবলিকানরা সেই সুযোগটা আরেকটু প্রসারিত করে দিয়েছে। এবং আমরা মনে করি, আপনি জানেন হয়তো, আসাল তাকে অফিসিয়ালি এন্ডোর্স করেছে। তার ক্যাম্পেইনের সাথে আমার বেশ কয়েকবার পার্সোনাল কথা হয়েছে, ইমেল এক্সচেঞ্জ হয়েছে, এবং সাউথ এশিয়ান না শুধু এশিয়ানরাও সেই ক্ষেত্রে ইমিগ্রেন্ট কমিউনিটির জেমস টলারিকোকে সাপোর্ট দিচ্ছে। আপনার প্রশ্নের উত্তরে যদি যাই, সেই ক্ষেত্রে আপনারা এই মিড টার্মে দেখতে পাবেন নভেম্বরের রেজাল্টের সময় জেমস টলারিকো উইল ডিফিট কেন ফ্যাক্সটন, নট অনলি সিম্পল মার্জিন, উইথ এ বিগার মার্জিন। এটা আমি বলতে পারবো আমার ধারণায়। ওকে, ধন্যবাদ আপনাকে। এক্সকিউজ মি, হাসান ফেরদৌস, যাচ্ছে আপনার কাছে। আমরা দেখছি যে ডেমোক্রেট দলের মধ্যে এস্টাবলিশমেন্ট যারা আছে, আই এম টকিং অ্যাবাউট ক্রুকেড হিলারি অ্যান্ড ন্যান্সি পেলোসি অ্যান্ড অথর্ব শুমার, এদের কথা বলছি। এই এস্টাবলিশমেন্টরা যে খুব ভালো প্রার্থী, যার জয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীর বিরুদ্ধে তারা কাজ করছেন যেখানে তাদের পক্ষে সম্ভব এই ইলেকশনে হাউস এবং সেনেট পুনরুদ্ধার করা, কিন্তু নিজেদের অন্তর্দ্বন্দ্বের কারণে তারা এমন প্রার্থীকে বেছে নিচ্ছে যে প্রার্থী তাদের কথা শুনবে, তাদের কথা মতো চলবে, আর যেই প্রার্থী আসলে মানুষ পছন্দ করে, সাচ অ্যাজ মেইনের প্ল্যাটনার, তাকে সমর্থন করতে তারা রাজি নয়। যদিও প্ল্যাটনার না থাকলে অন্য কেউ থাকলে অনেকে মনে করেন যে সুজান কলিন্স জয়ী হবেন সেখানে, অর্থাৎ রিপাবলিকান সিটটাই রয়ে যাবে, প্ল্যাটনার সেখানে সম্ভাবনা আছে এটি ফ্লিপ করার। বাট ডেমস আর উইলিং টু টেক দ্যাট রিস্ক। মানে আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন কি হচ্ছে, সম্ভাবনা ডেমসরা কি নিজেদেরটা নিজেরাই শেষ করে দিচ্ছে, নাকি এদিকে তো ট্রাম্প আমরা জানি জেরি ম্যান্ডারিং, কোর্ট, ডিস্ট্রিক্ট জাজেস, মানে লেজিসলেটরের মাধ্যমে সব যত রকম খেলা আছে খেলছেন, অ্যান্ড দ্য ডেমস আর প্লেয়িং দ্য স্টুপিড গেমস। হোয়াটস গোনা হ্যাপেন? আমি ভাই, আমি একটা কথা একটু অ্যাড করতে চাই আপনার কথা আসার আগে। তা হচ্ছে যে অত সহজে কিন্তু টেক্সাসে একজন রিপাবলিকান প্রার্থীকে হারানো সম্ভব হবে না। এই সিটে, মানে এই স্টেটে ট্রাম্প সাহেব কিন্তু 14 পয়েন্টে জিতেছিলেন আমাদের গত নির্বাচনে। 13.7 পয়েন্টস তিনি জিতেছিলেন। ইটস এ রুবি রেড স্টেট, কেমন? এবং যতই স্ক্যান্ডাল প্লেগড হন না কেন, ট্রাম্প সাহেব যদি তার পেছনে দাঁড়ান এবং আমেরিকার বিলিয়নিয়াররা দাঁড়ান, তাহলে কিন্তু যেটা কঠিন নয়। আর একটা কথা বলি, মানি ইজ এ বিগ ফ্যাক্টর। এই যে প্রাইমারি হয়ে গেল, এই প্রাইমারিতে $100 মিলিয়ন খরচ করা হয়েছে ট্যাক্সটাকে জেতানোর জন্য। $100 মিলিয়ন খরচ করা হয়েছে। এটার একটা দুটো দিক আছে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখন আমরা দেখেছি কি শেষ লেটেস্ট যে ফিগার পেয়েছি আমরা, টলারিকো অলরেডি $27 মিলিয়ন একাই রেজ করেছে লাস্ট কোয়ার্টারে। সেখানে প্যাক্সটন করেছে মাত্র $2 মিলিয়ন। ফলে তাকে জিতিয়ে আনতে হলে রিপাবলিকানদের আরো $100 মিলিয়ন খরচ করতে হবে, যে টাকাটা তারা অন্যত্র খরচ করতে পারত। ফলে ইটস এ রিয়েল অপরচুনিটি ফর ডেমোক্র্যাটস, এই অর্থে যে প্যাক্সটনকে জিতিয়ে আনবার জন্য দলের সকল বিত্ত, সকল আর্থিক সম্ভাবনা এখানে ইনভেস্ট করতে হবে। দ্যাটস এ বিগ অ্যাডভান্টেজ ফর দ্য ডেমোক্র্যাটস। এটা একটা ব্যাপার। আর আপনি যেটা বলছেন যে ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বের মধ্যে এই দোদুল্যমানতা, একটা কথা আপনি নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে ডেমোক্রেট পার্টি খুব একটা পপুলার না, কিন্তু দুই দলই খুব আনপপুলার। আমেরিকার উভয় দলই কিন্তু মাত্র আমেরিকার 1/5 পিপল মনে করে আমরা এদেরকে সমর্থন করি, মাত্র 1/5, 17-18% লোক ডেমোক্রেটদের পক্ষে। কেমন? মানে ডেমোক্রেটদের চাইতে অনেক বেশি পপুলার মনে করা যাক, কার কথা বলবো আমি, আমাদের প্রতিনিধি পরিষদ। ফলে ডেমোক্রেটিক পার্টির জন্য জেতাটা খুব ডিফিকাল্ট। তার মূল কারণ হচ্ছে কি জানেন? প্রজন্মগত ব্যবধান। আমার চেয়ে ভালো বলতে পারবেন করিম ভাই, যেটা ঘটেছে এই যে এখন যারা টপ লিডারশিপে আছে তাদের বয়স কত? 70, 75, 80 পেরিয়ে গেছে।
তারা তাদের গাছ পাথর তাদের মানে শিকড় গজিয়ে গেছে, তারা আসন ছাড়ছে না। রাইট, মিনওয়াইল আমেরিকা বদলে গেছে, ইয়া, আমেরিকার ভোটারদের চেহারা বদলে গেছে, যে কারণে যে কারণে ডেমোক্রেটরা উৎসাহী হতে পারে। তার বড় ফ্যাক্টর বলি আপনাকে আমি, এই টেক্সাসে মনে করা যাক, টেক্সাসে গত নির্বাচনে হিসপ্যানিকরা অলমোস্ট 40% ব্যবধানে ট্রাম্পকে ভোট দিয়েছে, অলমোস্ট 40% কোনো কোনো ক্ষেত্রে। সেটি সম্পূর্ণ বদলে গেছে। ইয়া। এখন প্রায় ওই পরিমাণ মানুষ, ওই পরিমাণ হিসপ্যানিকরা উল্টো দিকে চলে এসছে। কারণটা স্পষ্টই, আরেকটা ব্যাপার, এই প্রাইমারিতে কিন্তু এই প্রাইমারি যেটা জয়ী হলেন প্যাক্সন, এখানে কিন্তু ভেরি লো টার্ন আউট হয়েছিল ভোটার। only 3%, ইয়েস, only 3%। বলে এটা কোনো এটা কোনোভাবেই ন্যাশনাল ইলেকশনের কোনো রিফ্লেকশন নয়। মাত্র 3% লোক ঠিক করলো হ্যাঁ, কে হবে তাদের সেনেটর। রাইট, কিন্তু যে কথা আমি বলছি, মাত্র এটা খুব জরুরি ব্যাপার, তা হচ্ছে যে যেই হিসাব করে রিপাবলিকানরা নতুন ম্যাপ কাটলো টেক্সাসে, ইয়া, কি অঙ্কটা ছিল যে এই 40% যারা সাপোর্ট করেছে ডোনাল্ড ট্রাম্পকে, হ্যাঁ, হিসপ্যানিকরা, তারা তারা আবারও সাপোর্ট করবে। হ্যাঁ। নো, সো they প্লাস will 5, not. প্লাস 5, Exactly. Yeah. +5 না হতে পারে। In না। fact, it could be -7. it's It could be possible, -7. it's possible, it's very much possible. Okay, কিন্তু so কিন্তু ডেমোক্রেটিক পার্টির লিডারশিপকে এই বাস্তবতাটাকে হিসাবের মধ্যে আনতে হবে। হ্যাঁ, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, ছোট একটা এক্সাম্পল দিই আপনাকে আমি, গত নির্বাচনের আমরা বলছি অটোপসি, কি ভুল হয়েছিল, সেই ভুলটা তারা এতদিন আটকে রেখেছে, yeah, yeah, রিলিজ করেছে। মজা কি জানেন, গত নির্বাচন সবচেয়ে বড় ভুল কি ছিল? গাজা প্রশ্নে ডেমোক্রেটদের দোদুল্যমানতা, হ্যাঁ, তার উল্লেখই নেই সেখানে, হ্যাঁ, হ্যাঁ। তার So, উল্লেখই নেই what autopsy-তে। এটা কোন ধরনের ময়না তদন্ত? এক্স্যাক্টলি। কোন বলে ধরনের? খুব একটা আশা করবেন না না, না, খুব একটা এবং আশা এবং করবেন আমি না। আমি 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 বলছি তো, আমি বারবার বলছি, আমি জানি অনেকে আমাকে গালমন্দ করবেন যে অথর্ব বলছি বারবার, ন্যান্সি পেলোসি, Which শি is ইজ দ্য true, which is true. which is true. না, আপনি বলছেন ন্যান্সি পেলোসি, চাক শুমার, যাদের শেকড় গজিয়ে গেছে, যাদের বর্তমান প্রজন্মের সাথে কোনো মিল নেই, রাইট? আমি বলবো শুধু শেকড় গজায়নি, এখানে যতই পানি দেন এই গাছ আর লম্বা হবে না, এটা মৃতপ্রায় গাছ। নো, it sounds funny, True, but it's a true. fact. হাবিব ভাই, আপনি তো একটা এক্সাম্পল দিতে পারেন সেখানে, যে কত পার্সেন্ট লোক এই ফ্যাক্ট থেকে ফান্ড নিয়ে, কত পার্সেন্ট ডেমোক্রেট, স্পেশালি দ্য লিডারশিপ ইনক্লুডিং আওয়ার, আমার চেয়ে আপনি ভালো জানবেন। আমি দুইটা এক্সাম্পল দিতে পারি। আই ক্যান গিভ ইউ কোরি বুশ, আই ক্যান গিভ ইউ জামাল বৌম্যান, যাদের দুজনকে এ প্যাকের পয়সা নিয়ে ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট পরাজিত করেছেন, বিকজ দে স্পিক ফর গাজা, দে স্পিক ফর জেনারেল পিপল, and they're trying to do the same thing in Maine. These old dinosaurs will never learn. And যার জন্য হাসান ফেরদৌস বলছেন আশাবাদী, খুব বেশি আশাবাদী হওয়ার প্রয়োজন নেই, আসলে আশাবাদী হওয়ার প্রয়োজন নেই। Maybe we have this lunatic for next 8 years, we don't know, or maybe even worse lunatic who's going to burn the whole house down, we don't know. Anyway, আমি যাব বাংলাদেশের প্রসঙ্গে। প্রথমে করিম চৌধুরী, আপনার কাছে তারেক রহমানের 100 দিন হলো, আপনার বিবেচনায়, আপনার পর্যালোচনায় তার 100 দিন অভ্যন্তরীণ পলিসি এবং আইন শৃঙ্খলা এবং বাণিজ্য এবং শান্তি, রাইট, পিস, এই 4টি দিকে যদি আপনি দেখেন, আপনি কিভাবে এটি মূল্যায়ন করবেন সেটি শুনবো আপনার কাছে। একটি গরিব দেশ যেখানে মানুষের যে মৌলিক অধিকার সেটা রক্ষা করার যে দায়িত্ব শাসক গোষ্ঠীর, সেই ক্ষেত্রে 100 দিনের মাঝে তেমন কিছু দেখাতে পারেননি তারেক রহমান, আমি বলবো। দেখাতে পারেননি? আইন না, দেখাতে পারেননি, মানুষের প্রত্যাশার ধারে কাছে যেতে পারেননি। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনি দেখেন, একটা গণতান্ত্রিক দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে পরিমাণ অগ্রগতি বিপ্লবোত্তর মানুষ আশা করছিল, সেটা তেমন কিছু হয়। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিকরণের বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমি দেখছি পাকিস্তানের ক্ষেত্রে সম্পর্কটা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, এবং আপনি জানেন যে তার একই কারণেই হয়তো বা ভারত থেকে আমরা একটু দূরে সরে যাচ্ছি। যদিও ভারতের সাথে ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিকভাবেই ভারতের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যটা খুব লাভজনক হওয়ার কথা, যদি আমরা সেটা নেগোশিয়েট করতে পারতাম ভারতের সাথে পরিবর্তিত পরিস্থিতিতে। আগে ছিল একচেটিয়া ব্যবসা, এক পক্ষের স্বার্থে সবকিছু চলতো। মরিচের কেজি 400 টাকা হলেও ওই পারে
30 টাকা 30 রুপিতে থাকলেও আমাদের এবারে 400 টাকা কেজিতে বিক্রি Yeah. হতো। কিন্তু সেটা পরিবর্তিত পরিস্থিতি যদি নেগোশিয়েট করা যেত, তাহলে হয়তো চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে যেসব দ্রব্য আমরা আমদানি করি, এখন পাকিস্তান থেকে আমরা আমদানি করছি, নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিসপত্র, তার চেয়ে অনেক কম দামে, যেহেতু পরিবহন খরচ অনেক কম, ভারত থেকেই করা যেত যদি নেগোশিয়েটটা করা যেত। কিন্তু সেটা না করে আমরা এখন ভারতকে হয়তো বা বিপ্লবের দাবির মুখে, বিপ্লবীদের দাবির মুখে আমরা জি। ভারতকে একচেটিয়া রেখে দিয়েছি, খুব যাতে খুব করে খুব সংক্ষেপ, আমরা আমাদের হাতে সময় কম করি, যদি একটু যদি আপনি সংক্ষেপে 30-40 সেকেন্ড সময় থাকলো আপনাদের। যে আমি বলতে চাচ্ছি যে 100 দিনের ভিতরে তারেক জিয়া জনগণের এবং বিপ্লবীদের, এমনকি প্রবাসীদের আশা আকাঙ্ক্ষার 10 ভাগও পূরণ করতে পারেনি, ওকে, ধন্যবাদ। এবং এর একটা বড় ধরনের খেসারত তাকে দিতে হবে অচিরেই। কেননা জনগণের মাঝে যে ক্ষোভ, আশা প্রত্যাশা অনেক বেশি, জনগণের মাঝে ক্ষোভ দিন দিন পুঞ্জীবিত হচ্ছে, এবং সেটা শুধুমাত্র একটা বহির প্রকাশের জি, অপেক্ষায় আছে, যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে ধন্যবাদ পারে। আপনাকে। হাসান ফেরদৌস, আপনার কাছে যাব। তারেক রহমানের 100 দিন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আপনি কিছু বলতেই পারেন, কিন্তু আপনাকে আমি 3টি অন্য জিনিস দিচ্ছি। বাংলাদেশ আমেরিকার রিলেশনশিপ, মানে এই ব্যাপারটি, বাংলাদেশ ইন্ডিয়ার রিলেশনশিপ, এবং বাংলাদেশের চায়নার সাথে যে নতুন উদ্যোগ কাজ করছে, এবং আমরা যতদূর শুনছি তারেক রহমান জুনের 16 তারিখে হয়তো চায়না যেতে পারেন। দিস ইজ টেন্টেটিভ, নট ফাইনাল। আপনার মূল্যায়নটি আমি শুনবো। আমি একটু ডিফার করি করিম ভাইয়ের সাথে। করিম ভাই 17 বছরের একটা দুঃশাসন কাটিয়ে 1.5 বছরের একটা অদক্ষ, অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ইন্টারিম গভর্নমেন্টের সময়সীমা পেরিয়ে তারেক রহমান ক্ষমতায় এসেছেন মাত্র 100 দিন। এই 100 দিনে তারেক রহমানের কণ্ঠস্বর আমাকে অন্তপক্ষে আশ্বস্ত করেছে এই লোকটি একজন পরিবর্তিত মানুষ। আমার মনে হচ্ছে তিনি চান বাংলাদেশ একটা দুর্নীতিবিহীন গণতান্ত্রিক বহুপাক্ষিক রাষ্ট্রে পরিণত হোক। তার সামনে অনেক চ্যালেঞ্জ। তার বিগেস্ট চ্যালেঞ্জ আমি মনে করি ইকোনমির চেয়ে বড় চ্যালেঞ্জ ল অ্যান্ড অর্ডার। তিনি বারবার কিন্তু শোনাচ্ছেন আমাদেরকে ল অ্যান্ড অর্ডারের কথা। খুব একটা তিনি অগ্রগতি করতে পারেন করিম ভাই, ব্যাপারটা ঠিক। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, সারা দেশ জুড়ে আমি অন্তপক্ষে একটা পজিটিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি। আমরা আগে যে ভাষায় কথা শুনতাম আমাদের নেতাদের মুখ থেকে, নেতা নেত্রীদের মুখ থেকে, সেই ভাষাটা শুনি না। আমরা শুনি সম্পর্ক উন্নয়নের, বন্ধুত্বের, ভ্রাতৃত্বের কথা শুনি আমরা। দ্যাটস ওয়ান। নাম্বার টু, আমরা জানি একটা ক্ষয়গ্রস্ত, একটা অত্যন্ত দুর্বল ইকোনমি তিনি ইনহেরিট করেছেন। আমাদের যেখানে জাতীয় প্রবৃদ্ধি ছিল প্রায় 6%, তা কমে এসে এখন 3.5% দাঁড়িয়েছে। এটা জাতিসংঘের হিসাব। 6% ছিল, কমে এখন 3.5% নেমেছে। ইনফ্লেশন পর্যন্ত বেড়েছে, ফুড ইনফ্লেশন বেড়েছে প্রায় দ্বিগুণ। দিস আর অল রিয়েল ফ্যাক্ট। এবং তার সঙ্গে যুক্ত হয়েছে কি, বিশ্বজুড়ে এই জ্বালানি সংকট, যা সবাইকে আক্রান্ত করেছে। একটু আগে আপনি হাবিব ভাই বলছিলেন যে কিভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ার ফলে অন্য সকল সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের সার, আমাদের ফ্যাক্টরিগুলি মনে করা যায় চলতে পারছে না, উদ্যোগ গ্রহণ করতে পারছে না, লোকে চাকরি হারাচ্ছে। এই মানে তিনি ক্ষমতায় এলেন, ভেরি চ্যালেঞ্জিং সিচুয়েশন, ভেরি চ্যালেঞ্জিং। ফলে তাকে সময়টা দেই আমরা। আমি বলবো যে এই লোকটি অন্তপক্ষে তার কথা দিয়ে আমাকে আশ্বস্ত, আমি মুগ্ধ হইনি, আমি আই হ্যাভেন্ট বিন ওয়ান ওভার, কিন্তু আমি আশ্বস্ত হয়েছি যে না, তিনি প্রতিহিংসা পরায়ণ নন, তিনি মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেন, এবং তিনি চান। তার সামনে অনেক চ্যালেঞ্জ, আপনি একটু উল্লেখ করেছেন ফরেন পলিসি। তিনি আগে হাত বাড়িয়েছেন ভারতের দিকে, ভারত নানা শর্ত দিয়েছে, এখন দেখতে পাচ্ছি না ভারত থেকে তিনি চীনের দিকে হাত বাড়াচ্ছেন, ব্যালেন্সিং অ্যাক্ট। অন্যদিকে আমেরিকা বাংলাদেশের গলায় ফাঁস হয়ে আছে কিভাবে, যে বাণিজ্য চুক্তিটা করেছি আমরা। সবাই বলছে যে এই চুক্তিটা অসম চুক্তি, এতে কোনো সন্দেহ নেই। আমরা যা পাবো তার 3 গুণ দেবো। ভারতের একই অবস্থা। আমরা গতকাল জেনেছি ভারতকে প্রায় 50 গুণ বেশি কিনতে হবে ওদের কাছে। তার মানে এটা কি, এটা অসম। এবং এটা কখন করা হয়েছিল? ইন্টারিম গভর্নমেন্টের সময়, যখন ট্রাম্প সাহেব অত্যন্ত প্রবল প্রতাপশালী, গত বছর এই প্রবাসের কথা বলছেন, তিনি বলছেন যে এই চুক্তি না করলে আমি ব্যবস্থা গ্রহণ করব।
সে প্রায় উন্মাদ সম একটা অবস্থা, সে সময় এই চুক্তিটা করেছিলাম আমরা বাধ্য হয়ে। হ্যাঁ, বাধ্য হয়ে। উই আর ভেরি স্মল কান্ট্রি, ইনসিগনিফিকেন্ট। আমেরিকার পাশে যদি আপনি কল্পনা করেন, চিন্তা করেন, এবং আমেরিকাকে পাশে পাওয়ার জন্য সে সময় একটা করতে কম্প্রোমাইজ হয়েছিল। করা হয়েছিল। কিন্তু আমরা কি জানি, আদালত তো না করে দিয়েছে। হ্যাঁ। এই যে ট্যারিফ তো না আদর না Yeah. বলে, এখন সুযোগ It's আছে illegal. কিন্তু হ্যাঁ, এখন সুযোগ আছে সুযোগ সেটা আছে। বাতিল করার। এটাকে রিভাইজ করবার, Revise রিভিউ করবার। করবার, এটাকে ওকে, নতুন করে সো ভাববার। আমাদের হাতে সময় কম, যেটি আপনি যদি যে কথাগুলি বললেন তাতে আমরা সারসংক্ষেপ এমন করতে পারি হাসান ফেরদৌস, যে ইউ আর নট সোল্ড বাট ইউ আর হোপফুল। আমি আরো স্পষ্ট করে বলি, তাকে আমি 10-এ 6 নম্বর দেবো। 10-এ 6 দিবেন। সো আমার কথা আপনার ভালো লাগেনি। ইউ আর নট সোল্ড বাট ইউ আর হোপফুল। তাকে আমি তো স্টার মার্ক দিচ্ছি না, না, তাকে আমি স্টার মার্ক ওকে, দিচ্ছি না। বাট তাকে দিস আমি ইজ এ গুড দিচ্ছি স্টার্ট। এটা ভালো, 5 পয়েন্ট। হ্যাঁ, এটা একটি ভালো শুরু। একজন রাজনীতিবিদ যিনি একেবারে 17 বছর পর বা প্রথমবারের মতো দেশ পরিচালনা করছেন, আমরা বলতে পারি যে উই গিভ হিম দ্য বেনিফিট অফ দ্য ডাউট। কারেক্ট। রাইট। হাসান ফেরদৌস, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। করিম চৌধুরী, আপনার কাছ থেকেও বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। দর্শক, আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।